দেবাংশু এককালে বলেছিল কি গদ্দারদের দলে নেওয়ার হলে নাকি ও পার্টি অফিসের গেট আটকে বসে থাকে। এটা ওর পার্টি অফিসের ব্যাপার, কিন্তু আমি ওকে মানে বলবো আর কি যে এই রাস্তা আটকে যেন বসে না পড়ে। এত এবড়ো খেবড়ো রাস্তা আটকাতে বসে গেলে খুবই ব্যথা হবে, যন্ত্রণাও হবে। মানুষ যে যন্ত্রণার মধ্যে এই ভাঙা রাস্তা দিয়ে গাড়ি করে হোক ইত্যাদি নিয়ে হোক যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, এবং এই রাস্তার এরকম ছাল চামড়া ছাড়ানো অবস্থা হয়ে গেছে কারণ এই রাস্তা করতে গিয়ে তৃণমূলের নেতা কাটমানি খেয়েছেন বলে। কিন্তু বিজেপি কেন এই ঘটনার তদন্ত করলো না, সেটা কিন্তু আমরা ইন্ট্রোস্পেক্ট করবোই। আজ হোক বা কাল, নির্বাচন হোক বা নির্বাচন চলে যাক, বিজেপি এই ঘটনার তদন্ত কেন করলো না? আসলে কোন এরকম বড় ষড়যন্ত্র, যার সাথে কোথাও কি কোনো বিজেপির নেতাও জড়িত কিনা, না হলে এত ছাড় দেওয়ার ব্যাপার হচ্ছে কেন, এই প্রশ্ন আমরা করব। যে ঘটনা ন্যাক্কারজনক, নিন্দনীয়, তো সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে যত মানুষ নেমেছিলেন, সেই আবেগকে সম্মান দিল না বিজেপি, বরঞ্চ উল্টে ওই তদন্ত কবরে চাপা দিয়ে দিল। আমরা এটা গ্যারান্টি করছি যে আজ না হলেও কাল আমরা ওই কবর খুঁড়ে ফাইল বার করে অপরাধীদেরকে কিভাবে গণতান্ত্রিকভাবে মাটি চাপা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব। এবারের নির্বাচনের সব থেকে আলোচিত কেন্দ্রগুলোর মধ্যে একটা অবশ্যম্ভাবীভাবেই হয়ে উঠেছে পানিহাটি। কারণ পানিহাটির গুরুত্বটা আপনারা সকলেই জানেন, সেটা খুব আনন্দদায়ক নয়। পানিহাটির যে গুরুত্ব, যে কারণে পানিহাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আমাদের প্রত্যেকের বাড়ির মেয়ে, আমার বোন, আপনার বোন, অথবা আপনার দিদি, অথবা আপনার মেয়ের মতো আমাদের অভয়া। অনেকে কলতান দাশগুপ্তকেও বলছেন অভয়ার দাদা। আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং সেই শোক আমরা জীবদ্দশায় ভুলতে পারবো না। সেই অভয়ার মা যখন অভয়ার দাদার বিরুদ্ধে লড়াই করেন, তখন তো তার একটা আলাদা নির্বাচনী গুরুত্ব থাকেই। দেখুন, আমার ভিউজ বাড়ানোর জন্য আমি কলতান দাশগুপ্তর মুখ থেকে অভয়ার সম্পর্কে কিছু কয়েনেজ বার করবো, অভয়ার মা বাবা সম্পর্কে কয়েনেজ বার করবো, আপনারা হুড় হুড় করে শেয়ার করবেন, সেটা আমি চাই না। আমি খুব পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কলতান দাশগুপ্তকে আজকে ধরছি। তার 3.5 প্রচার শেষে এখন আপনারা দেখতে পাচ্ছেন রাত 9:20 বেজে গিয়েছে। তার পার্টি অফিসের সামনে, পার্টি অফিসে প্রচুর লোক, প্রচুর মানুষ। কলতান দা, এক অদ্ভুত ধর্ম সংকট তোমার, মানে যে বোনের জন্য তুমি লড়াই করেছো এবং কাকিমা বলতে, এখনো কি কাকিমা বলছো? অবশ্যই কাকিমা কাকু এই সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, এই সম্পর্ক আজীবনকাল থেকে যাবে। আর কখনোই এটা বামপন্থীদের কাছে সংকট নয়। আমরা যখন পার্কস্ট্রিটের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি, কামদুনির বিচারের দাবিতে রাস্তায় নেমেছি, ধূপগুড়ির বিচারের দাবিতে নেমেছি, তখনও এটা আমাদের কোনো সংকট ছিল না। আমরা এটা ভাবিনি যে এই লড়াইয়ের পর, আজ থেকে 5 মাস পর, 1 বছর পর, 1.5 বছর পর কি হবে। আত্রাস উন্নাওয়ের সময় যখন রাস্তায় নেমেছি, এটা ভাবিনি যে 1.5 বছর 2 বছর পর কি হবে। ফলে সংকট একটাই, যে এখনো বিচারটা হলো না। এই সংকট মুক্তির জন্য বামপন্থীরা পানিহাটিতে, উত্তরপাড়াতে, দমদমে, উত্তর দমদমে, বরানগরে, যাদবপুরে, গোটা পশ্চিমবাংলার সর্বোচ্চ লড়াই করছে। বিচার হলো না কেন কলতান দা? অভয়ার মা বলছেন বিচার পাওয়ার জন্যই। তুমি তো জিততে পারবে না, তুমি তৃণমূলকে জিততে সাহায্য করবে, তাই বিচার পাওয়ার জন্য তিনি বিজেপিতে জয়েন করেছেন। গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন যে বিজেপি কোনো দিন এই ধরনের কোনো ঘটনার বিচার দেবে না। 50টা প্রশ্ন সিবিআই এ করা হয়েছিল, যে প্রশ্নের জবাব এখনো সিবিআই দিয়ে উঠতে পারেনি। হলফনামা বদলে ফেললো সিবিআই, কেন বদলে ফেললো কেউ জানে না, সেই প্রশ্নের জবাব আমরা এখনো পাইনি। গত সেই ঘটনার পর 1-1.5 মাসের মধ্যে সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হলো যে রাজ্য সরকারের তদন্তে ভরসা নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চান। আজ পর্যন্ত আমি যখন এই কতটা টাইম দেখালে 9:20 ইন্টারভিউ দিচ্ছি 3রা এপ্রিল, তখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী তার পরিবারের সাথে দেখা করে উঠতে পারেননি। কেন এই তদন্তে গাফিলতি, কেন তদন্তে দীর্ঘসূত্রিতা, গোটা পশ্চিমবাংলার মানুষ জানতে চায়। এখানে পার্টি অফিসে তুমি এত লোক দেখছো, তার বাইরে এরকম অনেক লোক আছেন যারা ট্রাফিক মোড়ে রাত দখলে এসেছিলেন, এই পার্টি অফিসে আসেন না, তারা এই রাজনীতি পছন্দ করেন, কিন্তু ট্রাফিক মোড়ে এসেছিলেন জাস্টিসের দাবিতে। তারাও তো এই প্রশ্নের উত্তর খুঁজছেন। তখন তো কে বাম, কে ডান, কে মধ্যপন্থী, এগুলো ভেবে রাজনীতি হয়নি। ইন্টারভিউ চলাকালীন যদি আবার এরকম একটা ঘটনার খবর পাই, আবার যাবো, রাত দখল করবো, গাড়ি আটকাবো, পথ দখল করবো, দ্রোহের কার্নিভাল করব, এই প্রতিবাদের অধিকার, লড়াইয়ের অধিকার,
এইটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবেন না। ফলতন্য তোমরা ব্যক্তিগত প্রশ্নকে খুব একটা এন্টারটেন করো না, এটা আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে সাংবাদিকতা। কিন্তু এই কথা তো সত্যি, দ্রোহজার বাবা, আহ, মেয়ের নাম দ্রোহজা, দ্রোহের কালে মেয়ের জন্ম এবং অ্যাডভান্স স্টেজ যখন বৌদির, তখন তুমি বিহাইন্ড দ্য বার, তখন তুমি জেলে। আহ, আমি সেন্সেশনালাইজ করতে চাইছি না, আমি জাস্ট একটু বুঝতে চাইছি জেলে সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল। দেখো, বামপন্থীদের কাছে ব্যক্তিগত আবেগ, ভালো লাগা, খারাপ লাগা এগুলো নিয়ন্ত্রিত রাখতে হয়। কারণ আমরা তো আসলে নেমেছি গোটা সমাজের সব মানুষ তার আবেগ কোন দিকে যাবে তার জন্য। কঠিন সময় ছিল পরিবারের জন্য। এই কঠিন সময়ে গোটা পরিবার, গোটা পার্টি একসাথে দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে আমার পরিবারকে আগলে রেখেছে। এই জন্যেই এই রাজনীতি, এই পার্টি করা যায়, যে এই যে আগলে রাখার ব্যাপারটা, আমি নেই সেই ক্রুশাল টাইমের মধ্যে, সেটা আমার পরিবারকে কেউ বুঝতে দেয়। কিন্তু এই যে নামকরণ ইত্যাদি ইত্যাদি যা বিষয়, সেটা ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা আমরা জানি যে ওই সময়টা, ওটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। ওটা পশ্চিমবাংলার মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ সময় ছিল। কারণ তুমি যদি ওই যে কি ড্রোন ভিউ বলে, ড্রোন ভিউতে শ্যামবাজারের জমায়েত দেখো, এই ট্রাফিক মোড়ের জমায়েত দেখো, মুম্বাইয়ের জমায়েত দেখো, ম্যানহাটনের জমায়েত দেখো, যারা এসছিলেন তারা সবাই কোনো একটা রাজনীতির কারণে এসছিলেন কি না এসছিলেন তার থেকে গুরুত্বপূর্ণ, সবাই একটা কজে এসছিলেন। একদম, উই ওয়ান্ট জাস্টিস। নির্বাচনে লড়ছি, সুইডেনে ওই আন্দোলনের সময় আলাপ আমার এক বন্ধু সুইডেন থেকে হোয়াটসঅ্যাপ কলে খোঁজ নিয়েছে, কেমন আছো, কি করছো, কেমন লড়াই হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি এতদিন পর আবিষ্কার করলাম এখনো ওর হোয়াটসঅ্যাপের ডিপিতে ওইটা রয়ে গেছে, তোমার ভয় নাই রাজপথ ছাড়ি। তাহলে ওই যে মানুষ এসছিলেন, সেই মানুষ তো জাস্টিসটা চাইছেন। তাহলে ওই মানুষের আবেগ, সেটাকে সম্মান দেওয়া আমার রাজনীতির কর্তব্য। আমাদের রাজনীতি আমাদের এই জিনিসটাই শিখিয়েছে। অনেক নাম আছে, আমার তো পরিষ্কার মনে পড়ে তোমাদের পৌলভী মজুমদার, ওই অঞ্চলের যুবনেত্রী, কলকাতা জেলার নেত্রী, দেবাঞ্জন দে মানিকতলা অঞ্চলের ছেলে এবং রাজ্য সম্পাদক এসএফআই এর। এই নামগুলো ঠিক ততটা ফোরফ্রন্টে আসেনি যতটা ফোরফ্রন্টে কলকাতা দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা, মীনাক্ষী মুখার্জির নাম। কোইন্সিডেন্স। আমার প্রশ্ন হচ্ছে, এবং আরো কিছু নাম, সুবর্ণ গোস্বামী, ডক্টর সুবর্ণ গোস্বামী পানিশমেন্ট ট্রান্সফার হয়ে এখন সুবর্ণদা আছেন দার্জিলিং এ। শুধু পানিশমেন্ট ট্রান্সফার বলছো, অন ডিউটি সরকারি অফিসে, সরকারি ডাক্তারখানায় ডিউটি চলাকালীন ডাক্তারদের বলা হয়েছিল লালবাজারে আসুন, এয়ার স্ট্রিট থানায় আসুন। জুনিয়র ডাক্তারদের এই যে রেসিডেন্সিয়াল পোস্টিং ইত্যাদি নিয়ে সেই মামলা এখনো চললো। সেটা হচ্ছে যে ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা জিতলেন। আমি বলছি যে তৃণমূল যে বিজেপির একেবারে জুতোয় পা গুলিয়ে দিয়েছে, আমরা অভয় আন্দোলনের সময় বুঝতে পেরেছিলাম। আমাদের একজন যুব নেত্রী তার হাজবেন্ডকে কলকাতা পুলিশ ডেকে পাঠিয়েছে। একদম, আরএসএস এর নিয়ম নীতি আমরা জানি, ওরা মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়, তারা যাতে বেশি প্রগতিশীল হতে না পারেন তার ব্যবস্থা করতে চায়। কলকাতা পুলিশ, তৃণমূলের কলকাতা পুলিশ, যে তৃণমূল আরএসএস কে মুখে গাল দেয়, কলকাতা পুলিশের অফিসার সেই যুব নেত্রীর হাজবেন্ডকে বলছেন, কি করেন আপনি, আপনার বউকে একটু রাত্রিবেলা ঘরের মধ্যে রাখতে পারছেন না। এই যে মতাদর্শ, এইটা তো আরএসএস শিখিয়েছে। তাহলে ওটা তৃণমূলের পুলিশের মুখ দিয়ে কেন বেরোচ্ছে? এইটাই আমরা বলছি সেটিং, যে তৃণমূল যা যা দুর্নীতি করছে তার কোনো একটার বিচার বিজেপি দিতে পারবে না। এই ছোট্ট ঘটনাতেই প্রমাণ, কারণ ওরা ওই মতাদর্শ মাথায় নিয়ে চলছে। এই কথা কপিল সৌরভকে বা কলতান দাশগুপ্তকে বলতে হবে না, মীনাক্ষী মুখার্জিকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। এই কথা মোহন ভাগবত বলেছেন, একদম অন এয়ার আছে, প্রিন্টেড আছে, যে আরজিকরকে ইস্যু, আরজিকর কেন্দ্রিক যা যা তদন্ত সবকিছু, আর রাজ্য সরকারের যে ভূমিকা, তাকে আরএসএস সমর্থন করছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি ব্যক্তিগতভাবে একটু দূরেই নাটাগড়, আমি সেখানে তিলোত্তমার মা বাবার ইন্টারভিউ করেছি। আমি নিজে ভেঙে পড়েছিলাম ইন্টারভিউটা করার সময়, ওই বুক ফাটা কান্না। এবং ফেসবুকে, ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে যে কিভাবে তিলোত্তমার বাবা, তিনি বিজেপি সম্পর্কে কি কি কথা বলেছেন। তারপরে কখনো ইন্ট্রোস্পেক্ট করার চেষ্টা করেছো ঠিক কি কারণে, যে বিজেপির সম্পর্কে এত ক্ষোভ, এত রাগ, সেই বিজেপিতেই তারা গেলেন? না, কেন বিজেপিতে গেছেন সেটা আমরা কখনো ইন্ট্রোস্পেক্ট করার চেষ্টা করিনি, সেটা করবোও না। যে রাজনীতি উনি করতে চেয়েছেন, ব্যক্তিগতভাবে পছন্দ করেছেন, সেই রাজনীতি করছেন, সেটা ওনার বিষয়। কিন্তু বিজেপি কেন এই ঘটনার তদন্ত করলো না, সেটা কিন্তু আমরা ইন্ট্রোস্পেক্ট করবোই। আজ হোক বা কাল, নির্বাচন হোক বা নির্বাচন চলে যাক, বিজেপি এই ঘটনার তদন্ত কেন করলো না? আসলে কোন এরকম বড় ষড়যন্ত্র, যার সাথে কোথাও কি কোনো বিজেপির নেতাও জড়িত কিনা, না হলে এত ছাড় দেওয়ার ব্যাপার হচ্ছে কেন, এই প্রশ্ন আমরা করব। যে
ঘটনা ন্যাক্কারজনক, নিন্দনীয়। তো সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে যত মানুষ নেমেছিলেন, সেই আবেগকে সম্মান দিল না বিজেপি, বরঞ্চ উল্টে ওই তদন্ত কবরে চাপা দিয়ে দিল। আমরা এটা গ্যারান্টি করছি যে আজ না হলেও কাল আমরা ওই কবর খুঁড়ে ফাইল বার করে অপরাধীদেরকে কিভাবে গণতান্ত্রিকভাবে মাটি চাপা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব। আমরা ছাড়া আর কেউ এই লড়াই করবে না। পরবর্তী আমার তোমার কাছে প্রশ্ন, অনেকক্ষণ অভয়াকে নিয়ে আমরা কথা বললাম এবং অ্যাকচুয়ালি অভয়া এমন একটা আতঙ্ক, আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার একটা জিনিস হয়েছিল, তোমার মনে আছে যে আমি একজন সাংবাদিক হিসেবে সেই শ্যামবাজারের সেই রাতে 14ই আগস্টে সেই রাতে তোমরা রাত দখল করছো, আমি কভার করছি, আরো অনেকেই কভার করছি সেই ভয়ঙ্কর রাত, সেখানে উপস্থিত ছিলাম এবং বেশ কয়েকদিন আমি কোনো মহিলার মুখের দিকে তাকাতে পারিনি। অভয়ার ওই ছবি আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে দেখার পরে। অন্য কথা, নির্বাচনটা কি খুব বেশি করে পানিহাটিতে অভয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে? এখানে অভয়ের বাড়ি, ফলে একটু অন্য জায়গার থেকে বেশি আবেগ তো থাকবেই। কিন্তু এবারে নির্বাচন কিন্তু নারী নিরাপত্তা, তার প্রশ্নটা সামনে আসছে, যে কারণে আমরা মেয়েদের ব্রিগেড করেছিলাম। মার্শাল আর্টস এর ট্রেনিং তুমি দেখেছো, এইসব এইগুলো একটা রাজনৈতিক দলকে দিতে হচ্ছে কেন? এই ট্রেনিং দেওয়ার প্রয়োজন থাকবে কেন? যদি আমরাই সব যদি ট্রেনিং শিখে নেবো, মেয়েরা যদি মার্শাল আর্ট ইত্যাদি শিখে নেবে, তাহলে পুলিশ, সিআইডি, অমুক তমুক এগুলো দরকার কি? সবাই তো নিজেরটা করে নেবে। কিন্তু এটার প্রয়োজন হচ্ছে কারণ এই সরকারটা অপদার্থ। এই সরকার অপদার্থ বলে পানিহাটির রাস্তায় জঞ্জাল জমে থাকে। এই সরকার অপদার্থ বলে এতদিনের মিউনিসিপ্যালিটি কাঁচা রাস্তা থাকে। এই সরকার অপদার্থ বলে এখানে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা কার্যত লাটে উঠে যায়। এগুলো নিয়ে তো মানুষ কথা বলছে। পানিহাটি কলেজ আর একটু দূরে গেলে তুমি পাবে, বাম আমলের শেষ বছর সেখানে স্টুডেন্ট স্ট্রেংথ ছিল 1890, এখন এসে দাঁড়িয়েছে 480। আচ্ছা, একের পর এক স্কুল, তুমি যদি একটু এদিক ওদিক খোঁজ করো, যে স্কুলে আজ থেকে 8-10 বছর আগেও 100 জন অন্তত মাধ্যমিক পরীক্ষা দিত, আজকে সেই সংখ্যাটা 12, 13, 15 দাঁড়িয়েছে। মানে দায় নেবে না, দায় নেবে না। তুমি স্কুল বিল্ডিং গুলো দিয়ে দেখবে, ওখানে ওই 1000 ছাত্রছাত্রী পড়ার মতো বড় বড় বিল্ডিং, মাঠ ইত্যাদি তৈরি করা, কিন্তু এখন 10 জন, 12 জন, 15 জন এইটা নিয়ে চলতে হচ্ছে। তাহলে এই দায় তো পানিহাটিতে তৃণমূলকে নিতে হবে। এই দায় নেওয়ার কথাই আমরা বলছি, যে কারণে নারী নিরাপত্তার প্রশ্ন তো আছেই, তার পাশাপাশি এই এজেন্ডাতেও ভোটের রাজনীতি হচ্ছে এবং হতে হবে, এটাই আমরা বলছি। আমি সার্ভে করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, তুমি জানো আমি সারা বাংলাই প্রায় ঘুরে ফেললাম এই নির্বাচনকে কেন্দ্র করে। সোদপুর, পানিহাটি, আগরপাড়া, শুধু তাই নয়, কামারহাটি, বরানগর, মানে কলকাতার এই যে আউটস্কার্টস গুলো, এখানকার যুবকদের একটা বড় অংশ তারা গিগ ওয়ার্কার, তারা কেউ র্যাপিডো চালান। খুব খারাপ লাগে, মানে যারা দেখছেন তারাও রিলেট করতে পারবেন। চাপার সময় দাদা ফেয়ার কত দেখাচ্ছে, একটু বাড়িয়ে দেবেন। অ্যাকচুয়ালি আর তো কোনো কাজ নেই এখানে একটা খুব গিগ ওয়ার্কার, অন্য রকমের একটা গল্প আছে, সময় থাকে বলবো। এখনো নির্বাচন শুরু হয়নি। আমি আমার বন্ধুর বাড়িতে রাত্রিবেলা খেতে গেছি, দেরি হয়ে গেছে, ফোন বাইক বুক করেছি, উনি বলেছেন দাদা একটু 50 টাকা বাড়িয়ে দেবেন। আমি বলছি আচ্ছা, রাত হয়ে গেছে, আসুন, অসুবিধা কি। যখন এসছেন তখন দেখছি আমার উল্টো দিকের ফ্ল্যাটে থাকেন যে ভদ্রলোক, স্যুট টাই পরে অফিস যান, তিনি রাত্রিবেলা আমাকে বাইক নিয়ে এসছেন ওইটা চালাতে। তার একটা চাকরি আছে। আচ্ছা, কিন্তু এবার যা হয়, উনিও একটু অস্বস্তিতে পড়ে গেছেন, আমিও অস্বস্তিতে পড়ে গেছি, সেটা একটা খুবই অকওয়ার্ড পজিশন তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবতাটা আমি পরে রিলেট করলাম যে আমি রোজ দেখতাম, আমি উঠে যখন দাঁত মাজছি উনি বেরিয়ে যাচ্ছেন। মানে চাকরির বাজার এমন খারাপ হয়ে গেছে যে একটা কোনো চাকরি থাকলেও সকাল এবং বিকেল মিলিয়ে যদি আরো 2-4টে রাইড করা না যায়, তাহলে আসলে দুটো পয়সা নিয়ে বাড়িতে যাওয়া যাচ্ছে না। আমরা এই দুপুরবেলা এখানে যে হাব গুলো আছে সেখানে গেছি, কোন ডেলিভারিটা করলে কত টাকা পাবো তার জন্য দুপুরে একরকম অ্যামাউন্ট আছে, রাতে একরকম অ্যামাউন্ট আছে, পিক টাইমে আর এমনি টাইম। তাই তো, ফলে মানুষ যে যন্ত্রণার মধ্যে পড়ছেন। তুমি এখানকার যুবদের কথা বললে, এখানকার যুবদের একটা বড় অংশ অটো চালান, একটু নিম্নবিত্ত পরিবার ইত্যাদি। এখন সব গ্যাসের সিস্টেম হয়েছে, এখান থেকে সাজিরহাট অনেকটা দূর। আচ্ছা, গ্যাস ভরতে যান, ধরুন এইসব যখন লোকজন রাস্তায় কমে আসে, রাত 11টায় গিয়ে লাইন দেন, ফেরেন কখন জানো? পরের দিন দুপুর 2টোয়। সর্বনাশ। গ্যাস নিয়ে, তাও প্রতিদিন যে গ্যাস পান, ফুল ট্যাঙ্ক ভরতে পারেন তার ব্যাপার নেই, কারণ গ্যাস ঠিকমতো আসছে না। ফলে একে তো একটা গোটা দিনে অর্ধেক মার গেল, তারপর অতক্ষণ লাইন দিতে হলো, তার শরীর টরীর সবটা মিলে যে যন্ত্রণার জায়গায় আজকের যুবকরা এসে, যুবতীরা এসে পড়েছে, সেই যন্ত্রণা মুক্তির জন্য লড়াই করতে হবে। তো তাহলে কে কোন পরিবারের লোকের বিধায়ক হবে, কি কোন পরিবারের লোক বড় মাতব্বর হবে, কে 30 লাখ টাকা না 50 লাখ টাকার গাড়ি কিনবে একবারে কাউন্সিলর হয়ে, এইগুলো রাজনীতির আলোচনা হবে?
নাকি ওই যে অটোর লাইনে যে দাঁড়িয়ে রয়েছে, কি এই রাত্রিবেলা আমাকে যে বাইকে করে বাড়ি পৌঁছে দেবে, তোমাকে পৌঁছে দেবে বাড়িতে, তার যন্ত্রণা নিয়ে আলোচনা হবে নির্বাচন। আমরা এই ন্যারেটিভটাই ওই দিকে ঠেলতে চাইছি। করদন্দা, তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অ্যান্টি ইনকামবেন্সির ভোট আমার মনে হয় প্রথম ফেস করছে। এই পরিমাণ অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া কিন্তু তৃণমূলকে এর আগে সহ্য করতে হয়নি, ঝোড়ো হাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে নির্মল ঘোষের বিরুদ্ধে আমি নাম আলাদা করে করতে চাইছিলাম না, কিন্তু তিনি তো বিধায়ক, চেয়ারম্যানও, তাকে হচ্ছে যে বিরাট একটা দলমত নির্বিশেষে তাকে অনেকের ক্ষোভের মুখোমুখি হতে হয়েছে, ওভারল্যাপ করে অভয়ার মৃতদেহকে দাহ করা ইত্যাদি অভিযোগ। তারপরেও কোন আত্মবিশ্বাসের জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারই ছেলেকে, যার সঙ্গে সরাসরি তার নাম যুক্ত, তাকে প্রার্থী করলো? বিধায়কের পরিবারের একজনের ওই 26,000 চাকরি যাওয়ার মধ্যে নামের তালিকায় নাম আছে। এটাও পানিহাটিতে দলমত নির্বিশেষে মানুষ বলছেন যে ওই যে 26,000-এর চাকরি গেল, তার মধ্যে একজন আছেন যিনি বিধায়কের পরিবার। তাহলে কি ব্যাপার হলো? এই দুর্নীতির সাথে পানিহাটির নাম জড়িয়ে গেল, সেটা কি পানিহাটির মানুষের জন্য খুব ভালো হলো, সম্মানজনক জায়গায় হলো? হলো না তো। তাহলে কেউ নিজের ক্ষমতার দখল রাখার জন্য কিছু ব্যবস্থা করছেন। পানিহাটিতে পুরসভার চেয়ারম্যান কে হবেন সেটা নিয়ে বিরাট দড়ি টানাটানি। কিছুদিন আগে চেয়ারম্যান চেঞ্জ হলেন, প্রাইস পোস্টিং, পানিশমেন্ট পোস্টিং, এইসব ব্যাপার হলো। তাহলে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য আমি আমার ছেলেকে কি মেয়েকে জায়গায় বসিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা হতে পারে, মানুষের ইচ্ছে কি হবে সেইগুলো কথা বলতে হবে। তো এখানে তো সবাই ওইটা তাক করে আছে যে ক্ষমতার সমীকরণটা কি দাঁড়াবে, কিন্তু ক্ষমতার সমীকরণটা দাঁড়ানোর জন্য মানুষ যে শুয়ে পড়ছেন, এইটা এখানকার তৃণমূলের চর্চার মধ্যে থাকছে না। ওরা নানা কথা বলছেন, এই গাল দিচ্ছেন, ওই গাল দিচ্ছেন ইত্যাদি, যা করার কথা বলছেন। কিন্তু শেষ 2009 অব্দি এখানে সাংসদ ছিলেন অমিতাভ নন্দী, সিপিআইএম এর। তার সময় একটা পরিশ্রুত পানীয় জলের প্রকল্প হয়েছিল 250 কোটি টাকার। তুমি গঙ্গার ধার দিয়ে যাওয়ার সময় এখনো সেই ওই প্রজেক্টটা ওখানে শুরু হয়েছিল, তার ফলক ইত্যাদি দেখতে পাবে, মেশিন বসেছিল দেখতে পাবে। 2009 থেকে আজ পর্যন্ত কাজ এগোলো না। বাড়িতে বাড়িতে জলের মিটার বসে গেল, সেই জলের মিটার চুরি হয়ে গেল, সেটা নিয়ে আমার একটা দুর্নীতির খবর হলো, কিন্তু জলটা এখন অব্দি বাড়িতে পৌঁছালো না। এত বছরের বিধায়ক, তিনি তার পরিবারের আরেকজনকে প্রার্থী করেছেন, খুব ভালো, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। তিনি তার দল কাকে প্রার্থী করবে তাদের সিদ্ধান্ত, কিন্তু জলটা বাড়িতে পৌঁছাবে না 2009 থেকে 2026 পর্যন্ত। আমরা এই কথা বলে লড়াই করছি। পরিশ্রুত পানীয় জল, এখানে জল আছে, সেই জলটা তোমার পায়ে ছাপিয়ে চলে যাবে যদি একটু দুফোঁটা বৃষ্টি পড়ে। তুমি একটু ভেতরে দেখবে খোলা ড্রেন, জল উঠে পড়েছে বাড়ির মধ্যে। আমি আমার প্রচারে গিয়ে দেখেছি মানুষ বলছেন আপনারা তো একদিন করে আসবেন, আমাদের এইটা নিয়ে 365 দিন চলতে হয়, যা টানা 2 দিন বৃষ্টি নেই কিন্তু জল নামে না। তাহলে বিধায়ক, কাউন্সিলরদের বড় গাড়ি, বড় বাড়ি, 7 মহলা প্রাসাদ, তার মধ্যে একজন কাউন্সিলরকে এখানে গুলিতে খুন হতে হয়েছে, আরেক কাউন্সিলরের বিরুদ্ধে মব লিঞ্চিং ইত্যাদির অভিযোগ, সাজাপ্রাপ্ত হয়েছে নিম্ন আদালতে, হায়ার কোর্টে মামলা চলছে। তাহলে এই এত কিছু দিয়ে মানুষ পানিহাটিকে চিনছেন, কার লাভ হচ্ছে? তার থেকে যদি একটু পরিশ্রুত পানীয় জলটা পৌঁছাতো, তার থেকে যদি বেঙ্গল কেমিক্যাল কারখানায় 4টে নতুন লোকের চাকরি হতো, ভালো হতো। বাম আমলে বেঙ্গল কেমিক্যালের কারখানার শুধু এইটাই, মানিকতলাটা বলছি না, শুধু পানিহাটির কারখানার 3-3.5 কর্মী কাজ করতেন। আজকে খোঁজ নিয়ে দেখো 32-35 জন চাকরি করছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি কলকান্ত দাশগুপ্তকে একদম শেষের দিকে আমি প্রশ্ন করবো। আমি এর আগে ময়ূখ বিশ্বাসের, দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, তার সাক্ষাৎকার করছিলাম। কলকাতায় একটা ট্রেন্ড আমি লক্ষ্য করছি, এটা আমাকে খুব আমার ভালো লেগেছে। এটা বিভিন্ন জায়গায় প্রবাসী, পশ্চিমবাংলার বাইরে থাকেন, ভারতের বাইরে থাকেন, বা এখনই এখানকার নাগরিক, সেরকম ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, তারা বলছে ফ্লাইটের টিকিট এখনো কাটিনি, কোন দলকে ইস্তেহার দিচ্ছে পরিষ্কার করে দেখবো, বুঝবো, তারপরে আদৌ ভোটটা দেবো কিনা ঠিক করবো। এটা আমার কাছে অত্যন্ত আশাপ্রদ একটা। পানিহাটিতে ইয়ং জেনারেশনের লোক কিন্তু ফ্লাইটের টিকিট কেটে নিয়েছে, খবর আছে। আমার একটা অত্যন্ত আশাপ্রদ মনে হয়েছে এই জিনিসটা, যে আমি আর অন্ধভাবে ভোট দেবো না। খুব পলিটিক্যাল একটা সিদ্ধান্ত, ম্যাচিওর একটা সিদ্ধান্ত। পুরুলিয়ার সঙ্গে পানিহাটির ইস্তেহার এক হওয়া সম্ভব না। পুরুলিয়ার বাস্তবতা এক, পানিহাটির বাস্তবতা আরেক। পানিহাটির মানুষের জন্য, বাসিন্দাদের জন্য নির্দিষ্ট কি বক্তব্য? পানিহাটির ইস্তেহারে থাকছে পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টা মানুষের ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। পানিহাটির ইস্তেহারে থাকছে পুরো পরিষেবা উন্নত করা, যত্রতত্র জঞ্জাল জমে থাকবে না, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হবে, কাঁচা রাস্তা থাকবে না, তার প্রতিশ্রুতি। পানিহাটির ফুসফুস তুমি খুঁজে দেখতে পারো, একের পর এক ওয়ার্ডে আমি তোমাকে লিখে দিতে পারি যে তুমি খুঁজে দেখবে কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তা। পানিহাটির ফুসফুস অমরাবতীর মাঠ, ওইটা সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছিল, এলাকার মানুষ লড়াই করে ওই মাঠ রুখেছে। তাহলে ওই মাঠ সিন্ডিকেটের হাত থেকে বাঁচাবো আমরা, এইটা পানিহাটির ইস্তেহারে থাকবে।
পানিহাটির স্কুলগুলো, সরকারি শিক্ষা ব্যবস্থার উপর মানুষের ভরসা ফেরাতে হবে, সেটা আমরা বলছি। পানিহাটি কলেজ বাম আমলে এখানকার বিধায়কদের উদ্যোগে, সাংসদের উদ্যোগে নতুন নতুন অনার্স পেপার চালু হয়েছিল। সেই জায়গায় এত ছাত্র সংখ্যা কমে যাওয়া, তার ছাত্রছাত্রীদের আবার ফেরাতে হবে, তার লড়াইয়ের কথা আমরা বলবো। এই চত্বর, পানিহাটি খুব ঐতিহ্যশালী জায়গা। বেগম রোকেয়ার সমাধি আছে পানিহাটি। আচ্ছা, চৈতন্যদেবের শিষ্য এখানে এসেছিলেন সেই সময় দণ্ড মহোৎসব করতে, মানে সেই সময় তো 500 বছর আগে, হ্যাঁ। তখন সব ধর্মের মানুষ একসাথে খেতে পারতেন না। হ্যাঁ, উনি দণ্ড মহোৎসব করেছিলেন, সব ধর্ম সব জাতের মানুষ এক জায়গায় এক পাত পেরে বসে খাবে, সেই চৈতন্য স্মৃতি বিজড়িত জায়গা। সামাজিক সাম্য। রবি ঠাকুর নাইটহুড ত্যাগ করার আগে, জালিয়ানওয়ালাবাগের ঘটনার পর কয়েকদিন এসে এইখানে তার বিধ্বস্ত মন নিয়ে এখানে উপস্থিত বেনেটি হয়েছিলেন। বলতেন। বেনেটি, হ্যাঁ, যে বাগান বাড়ি, হ্যাঁ, এইখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্বপ্নের কারখানা বেঙ্গল কেমিক্যাল। তাহলে সেই ঐতিহ্যের পানিহাটিকে আবার সেই সম্মানের জায়গায়, সেই ঐতিহ্যের জায়গায় ফেরাতে একমাত্র বামপন্থীরাই পারবে। একদম একদম শেষে আমি কলতান্দাকে যে প্রশ্ন করব, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। সিপিআইএম এর যুবনেতা কলতান দাশগুপ্ত নাকি তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, কার বক্তব্য এখানে গ্রহণযোগ্য হবে? আমি একটু এই রাস্তাটা একটু দেখাতে বলবো, এই রাস্তাটা একটু দেখাতে বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থীর প্রচার ফ্লেক্স সম্বলিত টোটো এগিয়ে যাচ্ছে। এই রাস্তাটা একটু আমি ক্লোজ আপ করতে বলবো। এবার 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 আমি কলতান দাশগুপ্তকে ফোকাস করতে বলবো। কলতান দা, দেবাংশু ভট্টাচার্য আমাদের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক পিউদিকে আমি দেখছিলাম ফেসবুকে ঘুরছে পোস্টটা। পিউদিকে বলছেন যে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় এরকম দ্বিতীয় রাজ্য যেখানে বিদেশি পর্যটকরা আসেন এবং তারা বাংলাদেশি পর্যটক নন যে কলকাতায় ডাক্তার দেখাতে আসেন। ইউএস, ইউকে, রাশিয়া থেকে আসেন, 3টে দেশের নাম করেছে। পিউদি তখন জিজ্ঞেস করেছেন তাকে যে কি করতে আসেন তারা, কি দেখতে আসেন, দীঘার মন্দির? যে না, এখানকার রাস্তাঘাট দেখতে আসেন, উন্নয়ন দেখতে আসেন। এটা তোমার ভেবে কেমন লাগছে যে এই রাস্তা দেখতে আমাদের রাজ্যে ইউকে, ইউএসএ, রাশিয়া থেকে পর্যটকরা আসেন, আমাদের রেভিনিউ কালেকশন হয়? দেবাংশু এককালে বলেছিল কি, গদ্দারদের দলে নেওয়ার হলে নাকি ও পার্টি অফিসের গেট আটকে বসে থাকে। এটা ওর পার্টি অফিসের ব্যাপার, কিন্তু আমি ওকে মানে বলবো আর কি, যে এই রাস্তা আটকে যেন বসে না পড়ে। এত এবড়ো খেবড়ো রাস্তা আটকাতে বসে গেলে খুবই ব্যথা হবে, যন্ত্রণাও হবে। মানুষ যে যন্ত্রণার মধ্যে এই ভাঙা রাস্তা দিয়ে গাড়ি করে হোক ইত্যাদি নিয়ে হোক যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, এবং এই রাস্তার এরকম ছাল চামড়া ছাড়ানো অবস্থা হয়ে গেছে কারণ এই রাস্তা করতে গিয়ে তৃণমূলের নেতা কাটমানি খেয়েছেন বলে। তাহলে আগে সেই কাটমানিগুলো বন্ধ করার ব্যবস্থা করুক, তারপরে হচ্ছে রাস্তা ভালো হবে না ওর বক্তৃতা ভালো হবে, সেইটা নিয়ে মানুষ চর্চা করবে। রাস্তার অবস্থা ভালো না, পথের কথা পথই জানে, মতের কথায় মত। আমরা আমরা এখানে বয়স্ক মানুষজন তারা কলতান দাশগুপ্তের সঙ্গে দেখা করতে আসছে। আমি পার্টি অফিসের দৃশ্য দেখাবো, চেষ্টা করব দেখানোর। অভয়ার পানিহাটি, রবীন্দ্রনাথের পানিহাটি, শ্রী চৈতন্যের পানিহাটি, কি বিধায়ক কলতান দাশগুপ্তের পানিহাটি হতে পারবে? সময় বলবে। তার আগে সারা বাংলার মা মাটি মানুষের কথা জানার জন্য আপনি জানেন আপনাকে থাকতে হবে কবির সৌরভের সঙ্গে।